গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 13ই মে, বারটা হলো মঙ্গলবার। তো চলো আজকে দিনের গল্পটা শুরু করা যাক। আজকে সকাল সকাল রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে। কোথায় যাব? ওই যে মায়ের কাজটা করতে আজকে যাচ্ছি আমরা কাঁচরাপাড়াতে। তো আমরা একটু সকাল করে বেরিয়ে পড়েছি যাতে আমাদের কাজটা সকাল সকাল হয়ে যায়। আর আজকে না সকাল সকাল আমার সমস্ত ভালোবাসার মানুষদের আমি মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো, সত্যি বলছি আমি ভীষণ খুশি হয়েছি। এর আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে অনেকেই বলেছো যে পুরনো ব্লগ হলেও অমৃতাদি আপলোড করো, আমরা সেটাই দেখতে চাই। আর এই মন্তব্যটা পড়ে আমি যে কতটা খুশি হয়েছি, আমি মনের দিক থেকে যে কতটা হালকা হয়েছি সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিছু মানুষ আছে যারা হয়তো ঠিকই বলে যে আমার জীবনে কর্মধর্ম নেই, তার উপরে বাচ্চা নেই, বর কাছে থাকে না, শ্বশুর শাশুড়িকে দেখতে হয় না, জীবনে কোনো জ্বালাতাপ নেই, তাও কেন আমি ব্লগ এডিট করতে পারি না। এই কেন পারি না এর উত্তরটা না আমি তোমাদেরকে মুখে বললে হয়তো তোমরা বুঝতে পারবে না। আমি যদি পরপর ব্লগগুলো এডিট করে আপলোড করতে পারি তাহলে তোমরা বুঝতে পারবে যে অমৃতা কি করছে, কেন ভিডিও আপলোড করতে পারছে না। 2025 সালের জানুয়ারি থেকেই আমার ছোটাছুটি শুরু হয়েছে। প্রথমে তো মণ্ডলবাবুর শরীর খারাপ হলো, তারপর বাবার শরীর খারাপ, বাবার চলে যাওয়া, আর চলে যাওয়ার পর থেকে যে ছোটাছুটিগুলো চলছে সেগুলো হয়তো তোমাদের দেখে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার ওপর দিয়ে যে কি যাচ্ছে সেটা শুধু আমি জানি। শুধুমাত্র আমার মায়ের সাথে ঘোরা নয়, আমার নিজের জীবনও আছে। মানলাম আমার জীবনে কিচ্ছু নেই, কিন্তু তার মধ্যেও আমি তো আছি, তাই না? তো সেই জন্যে আমার জীবনে কিছু সুবিধা অসুবিধাও আছে। সব থেকে বড় বিষয় কি জানো, যে কোনো কাজ একটা জায়গায় স্থায়ী হয়ে করতে ভালো লাগে। এইভাবে ছুটে বেরিয়ে না কোনো কাজ হয় না। বিশেষ করে আমার এই ইউটিউবের কাজ তো হয়ই না। এই যে পিসিদের বাড়িতে এসেছি, এখানে এসে সবার সঙ্গে সময় কাটাবো নাকি সারাদিন ভিডিও শ্যুট করব, তারপর রাত্রে এডিট করব, নিজেরও খারাপ লাগে জানো তো। তো আমি না সত্যি কথা বলতে, অনেকে যারা আমাকে বলো যে আমার টাকার খুব লোভ, আমি টাকা ইনকামের জন্য করছি। এই পৃথিবীতে টাকার প্রয়োজন সবার আছে, আমারও আছে, তোমারও আছে। কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে আমার অতটাও লোভ নেই যে আমাকে টাকা ইনকাম করতেই হবে। যদি লোভ থাকতো তাহলে যে কোনো প্রকারে ভিডিও এডিট করে আমি আপলোড করতাম, একটা দিনও আমি মিস করতাম না। একেতেই ভিডিও না দিলে রিচটা অনেকটা ডাউন হয়ে যায়, তার উপরে ভিডিও না দিলে তো আমার ইনকামও হবে না। তাহলে আমার টাকার লোভটা কি করে হলো বলো? যাই হোক, তোমরা যখন এই ধরনের মন্তব্যগুলো করো কখনো কখনো দেখে না আমার নিজেরই হাসি পায়। যাকগে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কাঁচরাপাড়াতে এসে ওখান থেকে টোটো ধরে আর্মি ক্যাম্পে গিয়ে সেখানকার কাজকর্ম সেরে এখন আবার যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনের দিকে। তবে জানো তো, আজকে সকালবেলায় আমরা যে টোটোতে করে আর্মি ক্যাম্পে গিয়েছিলাম সেই টোটোওয়ালা দাদাটা আমাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া বেশি নিয়েছে। আমরা জানতামই না যে আর্মি ক্যাম্পের ভাড়া কত। তো আমরা স্টেশনে পৌঁছানোর পর আমাদের বলা হয় যে 200 টাকা লাগবে। তো আমরা তখন বলি যে আমরা 150 টাকা দেব। এমন নয় যে শুধুমাত্র আমরাই সেই টোটোতে ছিলাম, আরও কিন্তু লোক ছিল। তো না জানলে যেটা হয়, আমি তো কোনোদিন আর্মি ক্যাম্পে যাইনি কাঁচরাপাড়ার, সেই সাথে মা বলল, মা একবার এসেছিল কিন্তু মায়ের অতটা মনে ছিল না। তো আসার সময় আমাদের 25 টাকা করে ভাড়া লেগেছে। আর 25 টাকা শুনে আমি আর মা তো পুরো অবাক হয়ে গেছি। তো আমাদের মতো যারা গ্রাম থেকে আসবে তাদের এই সমস্যাগুলো হবে, তো সেই জন্যে তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, কিছু মানুষ আছে যারা আমার প্রত্যেকটা কথাকেই নেগেটিভভাবে নেয়। তবে এটা ঠিক, আমি আমার ভিডিওতে তোমাদের সাথে যে কথাগুলো বলি সেই কথাগুলো একান্তই আমার নিজের অভিজ্ঞতা। যেদিন আমি যেমন অনুভব করি, যেদিন আমি যেমন সমস্যার সম্মুখীন হই, আর সেখান থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করি, আমি সেটুকুই তোমাদেরকে বলি। তোমরা প্লিজ কেউ গায়ে টেনে নিও না। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলতে চাই না, কখনোই না। কারণ আমার একটাই উদ্দেশ্য, আমি সারাদিন যা করছি, আমি যেগুলো ফিল করছি, আমি যেগুলো ফেস করছি, আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, এমনটা নয় যে তোমাদের প্রত্যেকের সেই বিষয়গুলো ভালো লাগবে। যাই হোক, আমার বলার বিষয়বস্তু এটাই
যে তোমরা বিষয়গুলোকে গায়ে টেনে নিও না, কারণ সেটা আমারও খারাপ লাগে। আজকে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, বলতে পারো সময়ও পাইনি। পিসি বাড়ি থেকে বেরোনোর আগে পিসি অবশ্য বলেছিল একটু সিদ্ধ ভাত করে দিই, খেয়ে যা, কিন্তু আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়ে পড়েছি তাই আর ভাত খাইনি। তবে হ্যাঁ, ভেবেছিলাম এখানে এসে কিছু একটু খাওয়া দাওয়া করে নেব, সেটাও সম্ভব হয়নি। কারণ একটা কাজ করতে আসলে না সেই কাজটার পেছনেই ছুটে বেড়াতে হয়, তখন আর খাওয়া দাওয়ার কথা মাথায় থাকে না। তো আমাদের মোটামুটি কাজ হয়েছে, তবে ওখানে গিয়ে আমি ভিডিও শ্যুট করিনি। ক্যাম্পের কাজ সেরে আমি আর মা দুজন দুটো ডাব খেয়ে নিয়েছিলাম, আর তারপর স্টেশনে এসে ঘুগনি খেলাম। তো মাকে কিনে দিয়েছিলাম, সেখান থেকে আমি একটু খেয়েছি। আজ আমার ঘুগনি খেতেও ইচ্ছে করছিল না। তো আমরা এখন চলে এসেছি বিমল শাড়ি সেন্টারে, আর মায়ের জন্যে আমি এখান থেকে 2-3টে শাড়ি নিয়েছি, সেই সাথে আমার জন্যেও নিয়েছি। কি শাড়ি নিয়েছি সবটাই তোমাদের দেখাবো, তবে তার আগে দেখাই এই কট সেটটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়েছি। সেই সাথে আরও কয়েকটা কট সেট আমি দেখছিলাম। এই ধরনের ড্রেস আমি আগে কখনো পরিনি, তো সেই জন্যে ভাবলাম একটা নেওয়া যাক, পরে দেখবো কেমন লাগে। তো ভেবেছিলাম আরও একটা নেব। তো অনেকগুলোই দেখলাম, দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু প্রত্যেকটা ড্রেসই যে আমাকে পরলে ভালো লাগবে তেমন তো নয়। তো সেই জন্যে আমি আমার সাইজের ড্রেস একটাই পেয়েছি। তারপর অনেকগুলো পরলাম, যেগুলো ভালো লাগছে সেগুলো ছোট হয়ে যাচ্ছে, টাইট লাগছে। আর আমি না খুব একটা টাইট জামা কাপড় পরতে পছন্দ করি না, আমি একটু লুজ জামা কাপড় পরতে পছন্দ করি। আর এই যে কট সেটটা না, এটাও খুব সুন্দর লাগছিল। এটার দামটাও অনেকটা ছিল, 3500-এর কাছাকাছি দাম ছিল, কিন্তু আমাকে পরে না খুব একটা ভালো লাগছিল না। এমনি দেখতে খুব সুন্দর, তো এটা যদি আমাকে পরে ভালো লাগতো বা এটার যদি অন্য কোনো কালার থাকতো তাহলে আমি অবশ্যই নিয়ে নিতাম। তো যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর এবার আমি আর মা যাচ্ছি স্টেশনের দিকে। ভেবেছিলাম বাজারটা আরও খানিকক্ষণ একটু ঘুরবো, তবে আজ আর শরীরে একটুও এনার্জি নেই, বেলা অনেকটা হয়ে গেছে। ওদিক থেকে পিসিও ফোন করছে। আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, ভেবেছিলাম সকাল সকাল আমাদের কাজটা হয়ে যাবে, কিন্তু না, কাজটা করতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। আর একটা কথা তোমাদেরকে তো বহুবার বলেছি, রোদ আমার একেবারেই সহ্য হয় না। বাড়িতে বসে যদি কোনো কাজ থাকে সেটা করতে আমার সমস্যা নেই, কিন্তু রোদের মধ্যে কোথাও বেরোনোর কথা বললেই না আমার জ্বর চলে আসে। তো এদিকে স্টেশনে এসে আমি আর মা দুজন দুটো আইসক্রিম কিনে নিয়েছি, আর তারপর ভাবলাম মাকে চলন্ত সিঁড়ি দিয়ে নিয়ে যাই, তাহলে মায়ের কষ্টটা কম হবে। তো এদিকটাতে এসে দেখছি সিঁড়ি তো চলছেই না, এদিক দিয়ে উঠতে আরও বেশি কষ্ট হলো আমাদের দুজনার। তবে জানো তো, আমার মা না আগে আইসক্রিম খেতে অতটা পছন্দ করতো না। একটা সময় আমার মা, বাবা, আমি গোবরডাঙ্গাতে থাকতাম, তো সেই সময় মাঝে মধ্যেই আমি আর মা আইসক্রিম খেতাম। তো এখন আমার মা আইসক্রিম খেতে বেশ পছন্দ করে, বলতে পারো আমার থেকেও বেশি পছন্দ করে। আর খাওয়ার বিষয়ে আমার বাবার তো কোনো তুলনাই হয় না। টক, ঝাল, মিষ্টি, তেতো সব রকম খাবার খেতে আমার বাবা ভীষণ ভালোবাসতো। কোনো খাবারে আমার বাবার কোনো দিন অরুচি দেখিনি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি, আর এখন এই সিঁড়িতে উঠতে কি যে কষ্ট হচ্ছে সে কথা আর কি বলবো। সকাল থেকে ছোটাছুটি করতে যতটা না কষ্ট হয়েছে, তার থেকেও বেশি কষ্ট হয়েছে সিঁড়ি ভেঙে এপারে আসতে। তবে এপারে এসেই এখন আমরা রিক্সা ধরছি না, আমরা এখন যাচ্ছি ওষুধের দোকানে। কারণ মায়ের জন্য না অনেক দিন থেকেই ভাবছিলাম একটা নি ক্যাপ নেব। কিছুদিন আগে যখন নোয়াপিসি আর বোন এসেছিল, তখন নোয়াপিসি বলেছিল নোয়াপিসির হাঁটুতে ব্যথা হয়, তার জন্যে পিসি নি ক্যাপ ব্যবহার করে, আর নি ক্যাপ ব্যবহার করার ফলে পিসি অনেকটা উপকারও পেয়েছে। তো সেই জন্যে আমিও আমার মায়ের জন্যে আজকে একটা নি ক্যাপ নিলাম, কারণ আমার মায়েরও না ট্রেনে বাসে উঠতে বেশ সমস্যা হয়। সেই সাথে একটা ব্রাশও নিলাম, কারণ মা বাড়ি থেকে ব্রাশ আনতে ভুলে গেছিলো। তো আমরা জিনিসপত্রগুলো নিয়ে এখন চলে এসেছি রিক্সা স্ট্যান্ডে, আর রিক্সাতে বসেও পড়েছি। তবে যতক্ষণ না রিক্সাটা ভরবে ততক্ষণ তো ছাড়বে না। একবার মনে হলো আমি ভদ্রলোককে বলি আমি 4 জনার ভাড়া দিয়ে দেব, আপনি চলুন, কিন্তু বলতে সাহস পেলাম না, কারণ ভদ্রলোক এমনিতেই ভীষণ চিড়চিড়া হয়ে আছেন। তো সেই জন্যে আমরা প্রায় ঘন্টাখানেক মতো বসার পর রিক্সাটা ভরলো, আর তারপরেই রিক্সাটা ছাড়লো। আসলে রিক্সা ছাড়তে দেরি হচ্ছিল বলে বেশ কয়েকজনা রিক্সাতে চেপেও না নেমে যাচ্ছিল, তো সেই জন্যেই লোকটা আরও বেশি বিরক্ত হচ্ছিল। আর এদিকে আমার খিদেতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জ্বালা করছে। তো কতক্ষণে বাড়ি পৌঁছাবো আর কতক্ষণে খাবো সেই অপেক্ষাতেই আছি। তো এই যে বলতে বলতে পিসির বাড়ির সামনে চলে এসেছি, আর এই যে বাড়িতে ঢুকেও পড়েছি।
তবে আমি আর মা আজকে চোরের মতো ঢুকছি, কারণ দুপুরবেলাতে পিসি কাজকর্ম সেরে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ে, সেই সাথে ভাইও বোধহয় আজকে একটু ঘুমিয়ে পড়েছে। ওকে ফোন করেছিলাম, তবে ও দেখলাম ফোন রিসিভ করেনি। তো নিচে যে দিদি আছে ওই দিদির ঘর দিয়েই আমরা ওপরে চলে এসেছি। আর এখন স্নান ধান করে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খাচ্ছি বিকাল 5:30টার সময়। খাওয়া দাওয়ার পর আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, ভীষণই ক্লান্ত লাগছিল। তো আজ হলো 14ই মে, বারটা হলো বুধবার। হ্যাঁ, এই ব্লগটাতে আমি দুদিনের ব্লগ শেয়ার করছি। তো আজকে আমি আর মা বাড়িতে যাব, তার জন্যে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি। ওই 11:30টার দিকে একটা কৃষ্ণনগর লোকাল আছে, সেটাই ধরবো বলে বেরোচ্ছি। তবে আজকে হাতে প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে বেরোলাম, কারণ এই সময় পিসিদের বাড়ির সামনে থেকে টোটো রিক্সা একটু কম পাওয়া যায়। তো আমাদের বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরেই আমরা একটা টোটো পেয়েছি। আর এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে গিয়েও তো আমাদের সেই সিঁড়ি ভেঙে ওদিকে যেতে হবে, তো সেই জন্যেই আরও হাতে সময় নিয়ে বেরোলাম, কারণ মা তাড়াতাড়ি করে যেতে পারবে না। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। আর এবার 4 নম্বর থেকে আমাকে আর মাকে যেতে হবে 1-এর A প্ল্যাটফর্মে। সত্যি কথা বলতে মায়ের কথা আর কি বলবো, আমারই সিঁড়িতে উঠতে এত কষ্ট হচ্ছে, হাত পা ভীষণ লেগে আসছে। তো আমরা মায়ে ঝিয়ে অনেক কষ্টে চলে এসেছি 1-এর A প্ল্যাটফর্মে। তবে আমাদের ট্রেনটা আসতে এখনও অনেকটা সময় বাকি। তো এখন যে ট্রেনটা ঢুকেছে এটা হলো শান্তিপুর লোকাল। তো এদিকে মাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছি, আর এখন আমাদের প্রায় আধ ঘন্টার উপরে এখানে বসে থাকতে হবে। তবে স্টেশনে আসলে আমার খুব একটা বোর লাগে না। এই যে ট্রেন আসছে যাচ্ছে, লোকজন উঠছে নামছে, কে কী করছে, এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। তো এখন আমি সেই জিনিসগুলোকেই উপভোগ করছিলাম। আর এদিকে আমাদের সময়টাও কেটে গেছে, আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছে। তো চলো এবার ট্রেনে উঠে দেখি জায়গা পাওয়া যায় কি না। তো ট্রেনে ওঠা মাত্রই আজকে আমরা জায়গা পেয়ে গেছি। এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে। আর এবার ট্রেন থেকে টুকটাক কেনাকাটা করব। এর আগের দিনও দেখছিলাম ট্রেনে এই ধরনের রোদ থেকে বাঁচার জন্যে মুখ ঢাকার কাপড় পাওয়া যাচ্ছে, এগুলোকে কি বলে আমি জানি না। তবে আজকে ভাবছি এই ধরনের একটা আমি নেব, কখনো যদি রোদে বের হই তাহলে প্রয়োজন হতে পারে। তো এই যে এটা আমি নিলাম। আর এবার ভাবছি আমি আমার জন্য একটা মালা কিনবো। এই ধরনের মালা কানের আমি অনেক দিন নিজের জন্য কিনিনি, তবে আজ একটা নেব, কারণ এই মালাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে এই ভদ্রলোক মালাটার দাম বলছেন 300 টাকা। আমি 250 টাকা বলছিলাম, কিন্তু উনি কিছুতেই দিতে রাজি হলেন না। অবশেষে মালাটা আমি 300 টাকাতেই নিয়েছি। কি জানি আবারও ঠকলাম কি না, তবে ঠকলাম না জিতলাম তোমরা একটু কমেন্টস করে জানিও তো। আর তারপর আরেকজন ভদ্রলোক আসলেন, ওনার কাছ থেকে মায়ের জন্যে একটা ক্লিপ নিলাম। আমি কালকে আমার জন্য 2টো ক্লিপ নিয়েছি, তবে ওই ধরনের ক্লিপগুলো মায়ের পছন্দ নয়। তো এই ধরনের একটা ক্লিপ মায়ের জন্য নিলাম। আর সেই সাথে আমি ভাবছি কয়েকটা হেয়ার ব্যান্ড নেব। তো এই হেয়ার ব্যান্ডগুলো আমার বেশ ভালো লাগছিল। আমি প্রথমে আমার জন্য একটা নিলাম, তারপর ভাবলাম বাড়িতে যে বাচ্চাগুলো আছে ওদের সবার জন্যেও একটা করে নিয়ে নিই। তো মাকে বললাম একটু পছন্দ করে দিতে, তো মা বেশ কয়েকটা আমাকে পছন্দ করে দিয়েছে। টুকটাক কেনাকাটা আমার হয়ে গেছে, আর এবার একটু খাওয়া দাওয়া করব। তবে আজকে ট্রেনে বিশেষ কিছু খাইনি, শুধু 2টো মৌসম্বি লেবু আমার আর মায়ের জন্য কাটিয়ে নিয়েছি। আর সেটা খেতে খেতে আমরা চলে এসেছি কৃষ্ণনগর সিটিতে। আর কৃষ্ণনগর স্টেশনে নেমে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। আমাদের আবার সেই টোটোর সম্মুখীন হতে হবে। আসলে কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোনোর পর টোটোওয়ালাগুলো এত চিৎকার করে যে কখনো কখনো মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এখন আমরা টোটোতে উঠে বসে পড়েছি, বেশ খানিকক্ষণ ধরে বসে আছি, কিন্তু প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন প্যাসেঞ্জার এলেন। বর্তমানে প্রতিটা জায়গাতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে। আর এই টোটো হওয়ার পর আমাদের যেমন সুবিধা হয়েছে তেমন অনেক অসুবিধাও হয়, বিশেষ করে রাস্তাঘাটে এত জ্যাম হয়ে যায়। যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে বাসের টিকিটটা করে চলে এসেছি খাবার দাবারের দোকানে। তবে না, খাবার দাবার কিছু নেব না, নেব 1 বোতল ঠান্ডা জল, আর সেই সাথে মায়ের জন্যে একটা স্প্রাইট নিয়ে নিলাম। আমার মা কোল্ড ড্রিঙ্কস খেতে বেশ পছন্দ করে, তবে জানো তো আমি কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস খাই না, আমার একেবারেই ভালো লাগে না। আমার পছন্দ বাড়িতে তৈরি নুন চিনি দিয়ে লেবুর জল, যেটা খেতে আমি খুব ভালোবাসি।
এদিকে আবার বাসে আমাদের 3 সিটে বসতে হয়েছে, তাও আবার ধারের দিকে। আজকে আর আমরা জানলার দিকে জায়গা পাইনি, তো বেশ খানিকটা কষ্ট করেই আমাদের আসতে হয়েছে। আর এখন আমরা বাজার থেকে টোটো ধরে যাচ্ছি বাড়ির দিকে। তো অবশেষে বাড়ি যাচ্ছি, এটা ভেবেই না মনের মধ্যে আলাদাই একটা আনন্দ হচ্ছিল। তো আজ আর আমি এ বাড়িতে যাব না, মানে আমার বাপের বাড়িতে যাব না, শ্বশুর বাড়িতে যাব। তো মায়ের ব্যাগপত্র দিয়ে মাকে নামিয়ে দিলাম, আর তারপর আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে ঢোকা মাত্র রাস্তা থেকে দেখতে পেলাম আমার ছোট শ্বশুর মশাইকে। তো ভাবলাম আগে ওনার সাথেই একটু দেখা করে নিই। তো এখন আমার ছোট শ্বশুর মশাই হেলতে দুলতে আস্তে আস্তে করে আমার দিকে এগোচ্ছে। আসলে ওর পায়ের তলায় কিছু একটা হয়েছে, যেটাতে ওর ভীষণ ব্যথা হয়েছে, আর তার জন্যে ওর হাঁটতেও বেশ সমস্যা হচ্ছে। তো অক্কবাবুকে নিয়ে চলে এসেছি আমাদের এদিকে। আর এসে দেখছি ছোটি এখন কাজ করছে বলতে ও এখন স্নান করছে, আর সেই সাথে আমাদের নেতুবাবু এখন ঘুমোচ্ছে। তো সেই জন্যে ছোটির কাছে একটু জিজ্ঞেস করে নিলাম আমাদের নেতুবাবু কেমন আছে, কারণ ওরও তো মুখে গায়ে অনেক জায়গাতে কী সব বেরিয়েছে। তো ছোটি বলল আগের তুলনায় সেটা একটু কম হয়েছে। তো এইদিকে অক্কবাবুকে নিয়ে ঘরে চলে এসেছি আর ওকে একটা গজা দিলাম। এদিকে ব্যাগ থেকে গজাটা বের করতে গিয়ে দেখছি মায়ের ফোনটা আমার কাছে চলে এসেছে। তো সেই জন্যে অক্কবাবুকে বাড়িতে দিয়ে আমি আবার ও বাড়ির দিকেই যাচ্ছি। আর রাস্তায় এদিকে দেখা হয়েছে জেঠিমার সাথে, জেঠিমা এখন আমার বাড়িতে যাচ্ছে। তো জেঠিমাকে বললাম তুমি যাও, আমি আসছি। ফোনটা দেওয়ার জন্যে পরে আসলেও হতো, কিন্তু ভাবলাম যেহেতু জামা কাপড় পরা আছে একবারে কাজটা সেরেই নিই। আর আমার আবার কোনো জায়গা থেকে এসে স্নান করে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না, কোথাও যেতেও ইচ্ছে করবে না। তো ভাবলাম মায়ের ফোনটা দরকার হতে পারে, আবার মাকে সেই কষ্ট করে আমার বাড়িতে যেতে হবে, তার থেকে ভালো যে আমি মাকে ফোনটা একটু দিয়ে যাই। তো এদিকে চলে এসেছি এ বাড়িতে, আর এসে ঠাকুমার সঙ্গে দাঁড়িয়ে এখন একটু গল্পগুজব করছি। মাকে ফোনটা দিয়ে দিয়েছি, মা বলল আমারও কিছু জিনিসপত্র মায়ের ব্যাগে ছিল, তো সেগুলো মা ব্যাগে করে আমাকে একটু দিয়ে দিল। আর এখন আমি এই ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে যাব। তো ঠাকুমা আমাকে বলছিল কয়েকটা পালং শাক নিতে, তবে এখন আর আমি শাক নেব না। ঠাকুমাকে বললাম যদি পরে প্রয়োজন হয় আমি নিয়ে যাব। এদিকে আবার দেখছি ঠাকুমার হাতে ফোড়ার মতো একটা জায়গা ফুলেছে। তো ঠাকুমাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। ঠাকুমা বলল টিকা নিয়েছে। তো আমাদের গ্রামে না ওই টিভি না হওয়ার একটা টিকা নিতে বলছে সবাইকে। আমি নিইনি, কিন্তু অনেকেই নিয়েছে। তো ওটা নেওয়ার জন্যেই দেখলাম ঠাকুমার হাতটা ফুলেছে। তো এদিকে মা আবার আমাকে কয়েকটা কামরাঙা দিচ্ছে। আমি যদিও কামরাঙা খেতে অতটাও পছন্দ করি না, কি জানি খাওয়া হবে কি না। তো মা বলছে নিয়ে যা, শেষ হয়ে যাবে, পরে আর পাবি না। তো সেই জন্যে মায়ের কথা শুনে 2-4টে নিয়ে যাচ্ছি। তো মাকে বললাম আর খুব বেশি দিও না, কারণ শুধু শুধু পড়েই থাকবে, নষ্টই হবে, দেখা গেল আমার খাওয়াই হবে না। তার থেকে বরঞ্চ যারা খেতে পছন্দ করে তারা খেতে পারবে। আমার আবার কামরাঙার থেকে না করমচাটা খেতে বেশ ভালো লাগে। আমার বাড়ির পাশের একটা বোন বেশ কয়েকবার শিলে বেটে মেখে আমাকে খাইয়েছে, আর সেই থেকে করমচাটা আমি খেতে শিখেছি, তবে অনেক বছর খাইনি। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িতে চলে এসেছি, আর কাকিমা এখন আমাকে জিজ্ঞেস করছিল আমি কোথায় গিয়েছিলাম। আসলে এক্ষুনি বাড়িতে এসে আবার বেরিয়ে গেছিলাম, তাই কাকিমাকে বলে অক্কবাবুর সঙ্গে খানিকক্ষণ একটু খেলে আমি বাড়িতে এসে স্নানটা করে নিয়েছি। আর এখন কিছু জামাকাপড়ও কেচেছি, সেগুলো একটু মেলে দিই। আর এদিকে আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম আমি যে ওষুধগুলো এনে দিয়েছি সেগুলো খাওয়া শুরু করেছেন কিনা, বা সেগুলো খেয়ে কোনো উপকার পাচ্ছেন কিনা। তো উনি বললেন এখন উনি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, হোমিওপ্যাথি ওষুধটা শেষ হলে তারপর আমি যে ওষুধগুলো এনে দিয়েছি সেগুলো খাওয়া শুরু করবেন। আসার সময় ট্রেন থেকে যে গজা, ললিপপ, হেয়ারব্যান্ড কিনেছিলাম, তো সেগুলোই এখন একটু সবাইকে দিয়ে দিই। তো প্রথমে চলে এসেছি ছোটির কাছে। তো ছোটিকে বললাম একটা হেয়ারব্যান্ড পছন্দ করে নিতে। তো ছোটি এই যে এটা নিয়ে নিল। আর তারপর দেখলাম বাইরে নয়ন দাঁড়িয়ে আছে, তো নয়নকেও বললাম একটা পছন্দ করে নিতে। আর তারপর চলে এলাম আখি আর অক্কবাবুর কাছে। ওরা দু ভাই বোন বাড়ির সামনে খেলা করছিল। অক্কবাবু কিছুতেই আসবে না জানো। অবশেষে এই ললিপপটা দেখানো হলো, তারপর এলো। আর এবার ললিপপটা পাওয়ার পর আমাকে বলছে খুলে দিতে। ও খাবে তো সমান সমান, কিন্তু খুলে দিলে ওর গোটা গায়ে লাগাবে। তো সেই জন্যে প্রথমে ভাবছিলাম দেব না, তবে ও কিছুতেই শুনলো না, খুলে দেওয়ার পরই থামলো। তো এদিকে আমি আবার ঘরে না গিয়ে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। আর কাকিমাদের বাড়িতে এসে দেখছি আমার শাশুড়ি, কাকি শাশুড়ি, সেই সাথে পাশের বাড়ির একটা ঠাকুমা সবাই বসে আছে। আর এখন সবাই মিলে বসে একটু গল্প করছি।
তবে কাকিমাদের বাড়িতে এই মুহূর্তে শুধুমাত্র গল্প করতে আসিনি, অপর্ণা ডাকলো অপুর মেয়ের জন্যে মালা বানিয়ে এনেছে, সেটাই দেখানোর জন্যে। তো এই যে এই মালাটা বানিয়ে এনেছে, আর খুব তাড়াতাড়ি আমাদের নতুন অতিথি আমাদের বাড়িতে আসবে আর বাড়ির সবাই মিলে ওকে আনতেও যাবে। তো কবে আনতে যাবে এখনও ঠিক হয়নি, তবে মালাটা বেশ সুন্দর হয়েছে। বর্তমানে সোনার দাম যে পরিমাণে বেড়েছে, তাতে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সোনা কেনাটা কিন্তু বেশ চাপের হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তবুও টুকটাক তো কিনতেই হয়। এদিকে শ্যামলীদি আঁখি বসে আছে, আজ অনেক দিন পর শ্যামলীদির সাথে দেখা হলো। আসলে শ্যামলীদির শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তাই আর দিদিকে আগের মতো দেখা যায় না। কাকিমাদের বাড়ি থেকে আমি চলে এসেছি ছাদে, আর এবার ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে তারপর নিচে যাব। বাড়িতে না থাকলে ছাদের গাছগুলোর অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। এদিকে নিচে আসা মাত্র নেতুবাবু এসে বলল, জেম্মা এক গ্লাস জল দাও। তো ওকে এক গ্লাস জল দিয়ে দিয়েছি, আর সেই সাথে ও এখন বসে ললিপপটা খাচ্ছে। ওর মুখের ঘাগুলো দেখছি একটু কালো কালো হয়েছে, তবে পুরোপুরি এখনও ঠিক হয়নি। তো এদিকে আমি সন্ধ্যাবেলায় মুড়ি মাখার জন্যে গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, আর একটুখানি চানাচুর আর মুড়ি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে নিলাম। আর এদিকে অক্কবাবু এসে কান্নাকাটি শুরু করেছে। আমার বাটিটা ওনাকে দিতে হবে আর উনি মুড়িগুলো ফেলবে। তো অবশেষে ওকে একটা বাটিতে চামচ দিয়ে মুড়ি দিয়েছি, একটা মুড়িও খায়নি, সব ঘরে ফেলেছে। তো ওদিকে অপর্ণাও বসে আছে, তবে অপর্ণা চা খাবে না। আমি এদিকে আমার জন্যে চা করে খেয়ে রাতের জন্য একটু ভাত করে নিয়েছি, সেই সাথে একটুখানি পনির ভেজেছি আর ডাল করে নিয়েছি, আর সেই সাথে নিচ্ছি একটু লেবুর রস। তো এই হলো আজকে আমার রাতের খাবার। তো রাত অনেকটা হয়ে গেছে, বাড়িতে সবাই ঘুমিয়েও পড়েছে, আর আমি এখন খাওয়া দাওয়া করে ঘুমোবো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।